আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের এসএসসির গণিত বইয়ের প্রথম অধ্যায়টা হচ্ছে বাস্তব সংখ্যা। অনেকে এই অধ্যায়টাকে হিজিবিজি মনে করে, এজন্য এই অধ্যায়টাকে অ্যাভয়েড করার চেষ্টা করে। কিন্তু আমার কাছে মনে হয় তুমি যদি গণিতের দক্ষতা অর্জন করতে চাও, গণিতের আসল মজাটা উপলব্ধি করতে চাও, তাহলে সংখ্যাকে ফাঁকি দিয়ে এটা কোনোভাবেই সম্ভব না। তাই সংখ্যা নিয়ে বেশি বেশি জানতে হবে, গণিতের প্রতি আগ্রহ তৈরি করার জন্য, গণিতের মজা উপলব্ধি করার জন্য। চলো আমরা অধ্যায়ে ফিরে যাই। এই অধ্যায়ের বেসিক কনসেপ্টগুলো বা বেসিক ধারণাগুলো আজকের ক্লাসে আমরা আলোচনা করব, যাতে অঙ্ক করতে গিয়ে তোমাদের বেসিকটা স্ট্রং থাকে, শক্তিশালী থাকে, অঙ্কের প্রতি তোমাদের ভীতিটা দূর হয়। প্রথমেই যেই টপিকটা আছে সেটা হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কি? আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি যে সংখ্যা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে বাস্তব সংখ্যা আর একটা হচ্ছে অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা। এই বাস্তব সংখ্যা নিয়েই আমাদের এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে, অবাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করা হয়নি। অবাস্তব সংখ্যাকে ভাঙলে আবার দুই ধরনের পাওয়া যায়, একটা হচ্ছে প্রকৃত অবাস্তব সংখ্যা আর একটা হচ্ছে জটিল সংখ্যা। ঠিক আছে, সো এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা না করি, বাস্তব সংখ্যা কি সেটাই আমরা জানার চেষ্টা করি। সো প্রথমেই যে টপিকটা আছে সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি? ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। প্রাচীনকালে এই স্বাভাবিক সংখ্যাই সর্বপ্রথম আবিষ্কার করা হয়েছিল বস্তু গণনা করার জন্য। আচ্ছা, এরপরে আছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কি? প্রতিটি মূলদ ও অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয় একত্রে। এখন মূলদ সংখ্যা কি আর অমূলদ সংখ্যা কি সেটা আমরা কিছুক্ষণ পরে জানবো। এরপরে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব বা যে টপিকটা তোমাদের বইয়ে আছে সেটা হচ্ছে অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক মানে ঋণাত্মক হওয়া যাবে না, তাহলে শূন্য থেকে শুরু করে সকল ধনাত্মক সংখ্যাগুলি হচ্ছে অঋণাত্মক সংখ্যা। এবারে আমরা বাস্তব সংখ্যায় চলে এসেছি। বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস নিয়ে আমরা আলোচনা করব, তাহলে বাস্তব সংখ্যার বিভিন্ন ধরন সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো। তাহলে চলো শুরু করছি। প্রথমেই আমরা বাস্তব সংখ্যা লিখে নিচ্ছি। বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। ঠিক আছে, এই বাস্তব সংখ্যা দুই ধরনের। কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে সকল মূলদ ও অমূলদ সংখ্যাই হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, মূলদ সংখ্যা আর হচ্ছে অমূলদ সংখ্যা। আচ্ছা, এখন কথা হচ্ছে মূলদ সংখ্যা কি আর অমূলদ সংখ্যা কি। দেখো, তোমাদের বইতে যেরকম সংজ্ঞা দেওয়া আছে, সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশই হচ্ছে মূলদ সংখ্যা। এই মূলদ সংখ্যাকে ভাঙলে আমরা পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যা পাবো। এই জন্য বলা হয়েছে যে সকল পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা কি? যেই সংখ্যাকে কোনো ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, সেই সংখ্যাটি হচ্ছে অমূলদ সংখ্যা। দেখো, একটা পূর্ণ সংখ্যাকেও ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। যেমন আমরা লিখতে পারি 5কে 10/2, এটাই কিন্তু আমরা লিখতে পারি। এটা ফলাফল হচ্ছে কিন্তু 5। এই 5 সংখ্যাটাকেও ভগ্নাংশে প্রকাশ করা যাচ্ছে, আবার দশমিক সংখ্যাকেও ভগ্নাংশে প্রকাশ করা যাচ্ছে। কিন্তু একটা অমূলদ সংখ্যাকে এভাবে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। ঠিক আছে, এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানতে পারবো ধীরে ধীরে। আমরা তাহলে সামনের দিকে এগোই। এবারে আমরা এই মূলদ সংখ্যাটাকেও শ্রেণীবিন্যাস করব। তাহলে মূলদ সংখ্যাকে শ্রেণীবিন্যাস করলে আমরা কিছুক্ষণ আগে মূলদ সংখ্যার সংজ্ঞায় জেনেছিলাম যে সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা দুই ধরনের, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। আচ্ছা, এখন পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা কি সেটা আগে আমাদের জানতে হবে। তো শূন্য সহ সকল ধনাত্মক আর ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। শূন্য সহ, শূন্য একটা পূর্ণ সংখ্যা, শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাই হচ্ছে পূর্ণ সংখ্যা। অর্থাৎ পূর্ণ সংখ্যা শূন্য হতে পারে, মাইনাসের সংখ্যা হতে পারে, প্লাসের সংখ্যা হতে পারে, কিন্তু শর্ত হচ্ছে অখণ্ড হতে হবে। কোনো খণ্ডিত অংশ হওয়া যাবে না, সংখ্যার কোনো খণ্ডিত পরিমাণ হওয়া যাবে না। আচ্ছা, অন্যদিকে ভগ্নাংশ কি? খণ্ডিত অংশটাই হচ্ছে ভগ্নাংশ। ঠিক আছে, এখন এই পূর্ণ সংখ্যাকে আবার শ্রেণীবিন্যাস করা যায়। এই পূর্ণ সংখ্যাকে আমরা একটু আগে বলছিলাম যে সকল ধনাত্মক, ঋণাত্মক আর শূন্য সহ। তাহলে এই তিনটা শ্রেণীবিন্যাস করা যাবে। তাহলে
তিন রকম পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে ধনাত্মক বা পজিটিভ নাম্বার, মাঝখানে আছে শূন্য, কারণ শূন্য ধনাত্মকও নয় ঋণাত্মকও নয়, এই জন্য এটাকে আলাদা রাখা হয়েছে। এরপরে হচ্ছে ঋণাত্মক। তাহলে আমরা পূর্ণ সংখ্যাকে বিভাজন করলেও আমরা তিন ধরনের সংখ্যা পাচ্ছি। এখন ঋণাত্মক সংখ্যা কি? শূন্য থেকে বড় সকল সংখ্যাই হচ্ছে ধনাত্মক সংখ্যা, এরপরে মাঝখানে শূন্য, এরপরে শূন্য থেকে ছোট সকল পূর্ণ সংখ্যাই হচ্ছে আমাদের ঋণাত্মক সংখ্যা। আমি আবারও বলছি, এখানে শূন্য থেকে বড় সকল পূর্ণ সংখ্যাই হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর শূন্য থেকে ছোট সকল পূর্ণ সংখ্যা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এই দুজনের মাঝখানে আছে শূন্য। আচ্ছা, এবারে ভগ্নাংশকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। কিরকম? একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। তাহলে আমরা লিখে ফেলি সাধারণ ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। আচ্ছা, এবার আমরা এইগুলো সম্পর্কে জেনে নিই। সাধারণ ভগ্নাংশ কি? আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে একটা হর থাকবে, একটা লব থাকবে, এরকম একটা ভগ্নাংশ, এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। আর দশমিক ভগ্নাংশ হচ্ছে যখন এই সংখ্যাটাকে আমরা দশমিকে লিখে ফেলবো, যেমন 5/2 যদি দেই তাহলে 2.5, এই সংখ্যাটা লিখলাম 2.5, এই সংখ্যাটি হচ্ছে দশমিক ভগ্নাংশ সংখ্যা। এটাকে আমরা সংক্ষিপ্তভাবে দশমিক সংখ্যা বলি, কিন্তু এটার নাম হচ্ছে দশমিক ভগ্নাংশ সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটা জানলাম। এবারে এই যে আমরা ধনাত্মক সংখ্যাগুলো দেখলাম, এই ধনাত্মক সংখ্যা আবার তিন ভাগে ভাগ করা যায়। কিরকম আমরা দেখি। ধনাত্মক সংখ্যাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মৌলিক সংখ্যা, আরেকটা হচ্ছে যৌগিক সংখ্যা, মাঝখানে কি আছে? মাঝখানে আছে 1। এখানে যেভাবে মাঝখানে শূন্য ছিল, এখানে মাঝখানে আছে 1, কারণ 1 মৌলিক সংখ্যাও নয় আবার যৌগিক সংখ্যাও নয়। ঠিক আছে? তাহলে প্রত্যেকটা ধনাত্মক সংখ্যার মধ্যে এই তিনটা ক্যাটাগরি করা যায়: মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা আর হচ্ছে 1। এখন মৌলিক সংখ্যা কি সেটা তোমরা জানো। কোনো সংখ্যার গুণনীয়ক যদি কোনো সংখ্যার, দেখো এখানে মৌলিক সংখ্যা মানে হচ্ছে যে এটাকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না। এই সংখ্যাগুলোর গুণনীয়কগুলো এরকমই হয় যে এই সংখ্যাটা ছাড়া আর 1 ছাড়া কোনো গুণনীয়ক থাকে না। ঠিক আছে? আর যদি দেখা যায় যে 1 আর কোনো ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকে, সেক্ষেত্রে সেটি যৌগিক সংখ্যা। যেমন ধরো 3 হচ্ছে একটি মৌলিক সংখ্যা। এই সংখ্যাটাকে আমরা যদি গুণনীয়ক বের করতে যাই 1 গুণ 3, এই 1 আর এই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই। আচ্ছা, আমরা যদি 6 এর ক্ষেত্রে দেখি যে 3 গুণ 2 লেখা যায়, তাহলে 6 কে ভাঙলে 3 গুণ 2 পাওয়া যায়। এখন এখানে 6 কে যেভাবে লেখা যায় 6 গুণ 1 বা 1 গুণ 6, এটা যদি হতো তাহলে ঠিক ছিল, কিন্তু এই 6 কে অন্য কোনো গুণনীয়ক দ্বারাও প্রকাশ করা যায়। এজন্য এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা সম্পর্কে আশা করি তোমরা জানো আগে থেকেই। এরপরে আমরা সাধারণ যে ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশকে ভাঙলে আবার দুই ধরনের ভগ্নাংশ পাওয়া যাবে। একটা হচ্ছে প্রকৃত সাধারণ ভগ্নাংশ, আর একটা হচ্ছে অপ্রকৃত সাধারণ ভগ্নাংশ। আর এই দুইটা, এইটাকে আবার বিশ্লেষণ করলে আমরা মিশ্র ভগ্নাংশ পাই। এই দুটাকে ভাঙলে আবার আমরা মিশ্র ভগ্নাংশ পাই। আচ্ছা, এখন প্রকৃত ভগ্নাংশ মানে কি? প্রকৃত ভগ্নাংশ মানে হচ্ছে যেই ভগ্নাংশকে ভাঙলে আমরা একের চেয়ে কম মান পাই। যেমন দেখো, আমরা যদি লিখি যে 1/5, তাহলে এখানে আমরা কত পাবো? 0.2 পাবো। ঠিক আছে? সো এখানে দেখো যে আমরা উত্তরটা পেয়েছি একের কম বা এক থেকে ছোট, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে এখান থেকে একটা বিষয় লক্ষণীয় যে কোনো ভগ্নাংশের হর যদি বড় হয়, লব যদি ছোট হয়, তাহলে সেটা প্রকৃত ভগ্নাংশ হবে। এভাবে প্রত্যেকটা প্রকৃত ভগ্নাংশেরই হর থাকবে বড় আর লব থাকবে ছোট। অন্যদিকে যদি উল্টোটা হয়, যে আমি লিখলাম উপরে 10 নিচে 2, তাহলে 5 পাচ্ছি। দেখো এখানে কিন্তু আমরা
কি পাচ্ছি, একের চেয়ে বড় একটা মান পাচ্ছি, এই জন্য এটা অপ্রকৃত ভগ্নাংশ। এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে হর থাকবে ছোট, লব থাকবে বড়, তার মানে অপ্রকৃত ভগ্নাংশে আমরা সবসময় লব পাবো বড়, হর পাবো ছোট। এখন যেহেতু আমরা এইভাবে পাচ্ছি, এইভাবে আমরা না লিখে এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ তৈরি করে ফেলতে পারি। যেমন দেখো, মিশ্র ভগ্নাংশের একটা উদাহরণ যদি দেই, যে দেখা যাচ্ছে 3/2 এইভাবে লেখা হয়, এটা হচ্ছে একটি মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশটাকে ভেঙে আমরা কি লিখতে পারি, 3 আর 1 7/2। দেখো এটা কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ, এটা কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ, কারণ হচ্ছে উপরের সংখ্যাটা বড়, এর মানটা একের বেশি আসবে, তার মানে এই অপ্রকৃত ভগ্নাংশকে ভাঙলেই মিশ্র ভগ্নাংশ পাওয়া যায়। এরপরে আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে দশমিক। এই দশমিক সংখ্যাকে ভাঙলে আবার দুই ধরনের দশমিক সংখ্যা পাওয়া যাবে, একটা হচ্ছে সসীম, একটা হচ্ছে সসীম, আর একটা হচ্ছে অসীম। তার মানে এই দশমিক সংখ্যাগুলোকে ভাঙলে আমরা সসীম দশমিক সংখ্যা পাবো, আবার অসীম দশমিক সংখ্যা পাবো। এখন সসীম দশমিক সংখ্যা কি আর অসীম দশমিক সংখ্যা কি, দেখো আমরা যদি উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করি, যে আমরা যদি দেখি 3.469 এই পর্যন্তই একটা দশমিক সংখ্যা সীমাবদ্ধ, তার মানে এটা একটা সসীম দশমিক সংখ্যা, মানে এর একটা সীমা আছে যে সংখ্যাটুকু এই এর মধ্যেই শেষ, দশমিকের পর 3 অঙ্কের মধ্যেই শেষ। সেটা 3 অঙ্ক হতে পারে, সেটা দশমিকের পর 10 অঙ্ক হতে পারে, সেটা দশমিকের পর 5 অঙ্কের হতে পারে, সেটা দশমিকের পর যত খুশি আসন হতে পারে, কিন্তু সেটা যদি সীমা থাকে তাহলে সেটা হবে সসীম দশমিক সংখ্যা। অন্যদিকে আমরা যদি লিখি যে 3.33 এভাবে চলতেছে, এটা হচ্ছে আবার অসীম দশমিক সংখ্যা, এটা হচ্ছে আবার অসীম দশমিক সংখ্যা, কারণ হচ্ছে এর কোনো সীমা নেই, দশমিকের পর কত ঘর পর্যন্ত মান সেটা কিন্তু বলা যায় না, এই জন্য এটা হচ্ছে অসীম দশমিক সংখ্যা। এখন এই অসীমের মধ্যে আবার দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে অসীম আবৃত্ত, অসীম আবৃত্ত সংখ্যা। দেখো এটাতে যদি আমরা লিখতাম যে 3.4 এরপরে চলতেছে, এরপরে আমরা যদি আরেকটা লিখি যে 3.3 পৌনঃপুনিক। আচ্ছা, এই পৌনঃপুনিক মানে কি, মানে হচ্ছে এই 3 দশমিকের পরে সবসময় 3 মানে আজীবন পর্যন্ত 3 আসতে থাকবে, এই জন্য এটা পৌনঃপুনিক দিয়ে আটকে ফেলা হয়েছে যে এর মানটা এই 3 আসতে থাকবে। তাহলে এটা হচ্ছে অসীম, অসীম পর্যন্ত চলতে থাকবে, কিন্তু এটা আবৃত, অর্থাৎ ঘুরে ফিরে একই লুপে চলতে থাকে বা একই চক্রে ঘুরতে থাকে, একই ধরনের সংখ্যা বারবার আসতে থাকে। যদিও এটা অসীম কিন্তু আবৃত, অর্থাৎ এটাকে আবরণ দিয়ে ঢেকে ফেলা যায়, এই একটা আবরণ দিয়ে ঢেকে ফেলা যায় অথবা দুইটা আবরণ দিয়ে ঢেকে ফেলা যায়, এরকম যদি হয় তাহলে সেটা অসীম আবৃত দশমিক সংখ্যা। এখন আমরা যেই ঘরটা বাদ দেখেছিলাম সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। এই অমূলদ সংখ্যা আসলে এক ধরনের দশমিক সংখ্যা। কোন ধরনের দশমিক সংখ্যা, আমরা চলো দাগ টেনে দিই, এটা হচ্ছে অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা। তাহলে দেখো এটা কখনো থামবেও না, আবার একই লুপে চলবেও না, ঠিক আছে। সো এটা হচ্ছে এমন একটা অনাবৃত সংখ্যা যেখানে ধরো 3.5 6 9 8 এভাবে চলতে থাকবে, কিন্তু দেখো এখানে একই লুপ বারবার ফিরে আসেনি, একই প্যাটার্ন বারবার ফিরে আসেনি, ঠিক আছে। সো এটা হচ্ছে এমন একটা সংখ্যা যেটা অসীম আবার অনাবৃত, এটাকে আবৃতও করা যায় না, আবার এটাকে থামানো যায় না, এটা হচ্ছে এই অমূলদ সংখ্যা। প্রত্যেকটি অমূলদ সংখ্যাকে ভাঙলে এরকম একটা দশমিক সংখ্যা পাওয়া যাবে যেটা হচ্ছে অসীম আবার হচ্ছে অনাবৃত্ত। আশা করি তোমরা যে বাস্তব সংখ্যার পুরো শ্রেণীবিন্যাস এটা তোমরা বুঝতে পেরেছো। এরপরও তোমরা পাঠ্য বই থেকে সংজ্ঞাগুলো পড়ে নিবে, ধারণাগুলো পড়ে নিবে, উদাহরণগুলো দেখবে। আচ্ছা, এরপরে কিছু বাস্তব সংখ্যার বিধি দেওয়া আছে, তো বাস্তব সংখ্যার বিধিগুলো তোমাদের পড়তে হবে। এখন
আমরা যদি বাস্তব সংখ্যার বিধিগুলো ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে এই ক্ষেত্রে তোমরা গণিতের অনেক সুন্দর সুন্দর কিছু কনসেপ্ট তোমরা জানতে পারবে, এগুলো পরীক্ষাও কাজে আসবে। আমাদের রাষ্ট্র ব্যবস্থায় যেরকম বিধিনিষেধ আছে, আমাদের ধর্মীয় ব্যবস্থায়ও যেরকম বিধিনিষেধ আছে, এই বাস্তব সংখ্যার কিছু বিধিনিষেধ আছে যেই বিধিনিষেধ বাস্তব সংখ্যা মেনে চলে। তাহলে চলো আমরা দেখি যে বাস্তব সংখ্যা কি কি নিয়ম কানুন বা বিধি মেনে চলে। প্রথমেই যে বিধিটা মেনে চলে সেটা হচ্ছে নাম্বার 1। এক নম্বরে যে বিধিটা আছে যে এ আর বি এই দুটো যদি বাস্তব সংখ্যা হয়, এ একটা বাস্তব সংখ্যা, বি একটা বাস্তব সংখ্যা যদি হয়, তাহলে সে কোন বিধি মেনে চলবে? এ প্লাস বি এটাও একটা বাস্তব সংখ্যা হবে। তার মানে বোঝাচ্ছে যে দুটি বাস্তব সংখ্যার যোগফলও একটি বাস্তব সংখ্যা হবে। আচ্ছা, আরো একটা বিধি মেনে চলে সেটা হচ্ছে এ বি। এ বি এটাও কিন্তু একটা বাস্তব সংখ্যা হবে, মানে হচ্ছে এ আর বি যদি দুইটা বাস্তব সংখ্যা হয়, দুইটা বাস্তব সংখ্যার যোগফল একটি বাস্তব সংখ্যা হবে, দুটি বাস্তব সংখ্যার গুণফল একটি বাস্তব সংখ্যা হবে। এটা হচ্ছে বাস্তব সংখ্যার প্রথম বিধি। আমরা দ্বিতীয় বিধিতে দেখার চেষ্টা করি কি আছে। দ্বিতীয় বিধিতে আছে যে এ আর বি যদি দুইটি বাস্তব সংখ্যা হয় তাহলে কি হবে, কোন বিধি মেনে চলবে? সেটা হচ্ছে এ প্লাস বি সমান সমান হবে বি প্লাস এ। দেখো, দুইটা বাস্তব সংখ্যার যোগ যদি আমরা করি, প্রথম পদটা আর দ্বিতীয় পদটা যোগ করলাম, কিংবা দ্বিতীয় পদ আর প্রথম পদ যোগ করলাম, কোনো সমস্যা নেই, আমাদের যোগফল সমান আসবে, এটাই কিন্তু বোঝাতে চাচ্ছে। অনুরূপভাবে গুণের ক্ষেত্রেও সেটা মেনে চলবে যে এ বি গুণ করলে যা আসবে বি এ গুণ করলে তাই আসবে। অর্থাৎ প্রথম পদের সাথে দ্বিতীয় পদ গুণ করলে গুণফল যা আসবে, দ্বিতীয় পদের সাথে প্রথম পদ গুণ করলেও গুণফল তাই আসবে। আচ্ছা, দেখি বাস্তব সংখ্যার তৃতীয় বিধিতে কি আছে। তৃতীয় বিধিতে যেটা আছে যে এ বি সি তিনটা যদি বাস্তব সংখ্যা হয়, এ বি সি এই তিনটে হচ্ছে বাস্তব সংখ্যা যদি হয়, তাহলে কি হবে? এ প্লাস বি প্লাস সি যেটা হবে এ প্লাস বি প্লাস সি সেটাই হবে। অর্থাৎ আমরা যদি এই যোগের থেকে একটা ব্র্যাকেটের বাইরে রাখি সেক্ষেত্রে যা হবে, অন্যটাকেও যদি বাইরে রাখি সেক্ষেত্রে যোগফল তাই হবে। এই নাড়াচাড়ার ফলে কোনো পরিবর্তন আসবে না ফলাফলে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা দেখি, গুণের ক্ষেত্রেও সঠিক, যে আমরা যদি এ বি ইন্টু সি এটা লিখলে আমাদের গুণফল যা আসবে, আবার এ ইন্টু বি সি এটা লিখলে গুণফল তাই আসবে। ঠিক আছে, বাস্তব সংখ্যা এই বিধি মেনে চলে। আচ্ছা, তারপরে 4 নংয়ে যেটা বলা হয়েছে, 4 নং বিধিতে এ যদি একটা বাস্তব সংখ্যা হয়, আমরা একটা বাস্তব সংখ্যা নিলাম, এবার এ যদি একটা বাস্তব সংখ্যা হয় তাহলে কি করবে? সকল বাস্তব সংখ্যা কিন্তু 0 হবে না। ঠিক আছে, বাস্তব সংখ্যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের সংখ্যা আছে, কিন্তু সকল বাস্তব সংখ্যা কিন্তু 0 হয় না, এজন্য বলা হয়েছে এ নট ইকুয়াল 0। আচ্ছা, আরো কিছু বিধি এর মধ্যে আছে যে এ প্লাস 0, এ প্লাস যদি 0 হয়, এ এর সাথে যদি 0 যোগ করি তাহলে কিন্তু এই থাকবে। এবং আরেকটা আছে যে আমরা যদি দেখি যে 0 প্লাস এ যদি হয়, 0 সাথে যদি এ যোগ করি তাহলেও আমরা এ পাবো। অর্থাৎ বোঝাচ্ছে যে যে কোনো বাস্তব সংখ্যার সাথে যদি আমরা 0 যোগ করি কিংবা 0 এর সাথে যদি বাস্তব সংখ্যা যোগ করি তাহলে আমরা এই পাবো, মানে যেই বাস্তব সংখ্যা নিয়েছি সেটাই পাবো। আচ্ছা, অনুরূপভাবে আমরা আরেকটা দেখি যে গুণের ক্ষেত্রে এটা কিভাবে কাজ করে। দেখো, এ গুণ 1 বা 1 গুণ এ সমান সমান কি পাবো? এই পাবো। অর্থাৎ যে কোনো বাস্তব সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে কিংবা 1 কে ওই বাস্তব সংখ্যা দিয়ে গুণ করলে আমরা ওই বাস্তব সংখ্যাটাই পাবো। এটা হচ্ছে যোগের আর গুণের বিধি। আচ্ছা, তারপরে আমরা 5 নংয়ে যে বিধিটা আছে সেটা নিয়ে আলোচনা করি। 5 নং বিধিতে বলা হয়েছে এ যদি একটি বাস্তব সংখ্যা হয়, তাহলে এই যে কোনো একটি বাস্তব সংখ্যা, তাহলে কোন আইন মেনে চলবে বা বিধি মেনে চলবে? প্রথমত যে বিধিটা মেনে চলবে সেটা হচ্ছে a প্লাস মাইনাস এ সমান সমান 0। আবার আমরা দেখতে পাচ্ছি যে a ইন্টু 1/a সমান সমান হচ্ছে 1। আচ্ছা, যেটা বোঝানো হচ্ছে যে যে কোনো বাস্তব সংখ্যা আমরা নিলাম,
ওই বাস্তব সংখ্যার সাথে এর যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে ফলাফল শূন্য আসে। যোগাত্মক বিপরীত কি? কোন একটা সংখ্যার উল্টো যে যোগাত্মক বিপরীত সংখ্যা মানে হচ্ছে, ধরো 2 হচ্ছে একটি সংখ্যা, এর যোগাত্মক বিপরীত হচ্ছে -2। আবার ধরো -3 একটি সংখ্যা, এর যোগাত্মক বিপরীত হচ্ছে +3। ঠিক আছে, তাহলে যোগাত্মক বিপরীত হচ্ছে যে সংখ্যাটার আগে যদি যোগ চিহ্ন থাকে তাহলে সেটা বিয়োগ চিহ্ন হবে, যোগাত্মক বিপরীত। আর যদি সংখ্যাটার আগে বিয়োগ চিহ্ন থাকে তাহলে যোগাত্মক বিপরীত মানে হচ্ছে সেটা যোগ চিহ্ন হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে যোগাত্মক বিপরীত কাজ করে। তার মানে যে কোনো একটি বাস্তব সংখ্যার সাথে এর যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে সেটা শূন্য হয়ে যায়। আবার কোন একটা বাস্তব সংখ্যার সাথে এর গুণাত্মক বিপরীত সংখ্যা গুণ করলে ফলাফল 1 হয়ে যায়। গুণাত্মক বিপরীত কি? আচ্ছা, যোগাত্মক বিপরীত মানে হচ্ছে যে যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে। আর গুণাত্মক বিপরীত মানে হচ্ছে যে আমরা যদি লিখি যে একটা সংখ্যা হচ্ছে 5, তাহলে এর গুণাত্মক বিপরীত হবে 1/5। কেন? কারণ হচ্ছে এই 5 এর নিচে মনে মনে সবসময় চিন্তা করি যে এটা যদি একটা ভগ্নাংশ হয় তাহলে নিচে একটা 1 আছে, মনে মনে আমরা সবসময় জানি। তার মানে এটার গুণাত্মক বিপরীত হয়ে যাবে, এই 1 চলে যাবে উপরে, এই 5 চলে আসবে নিচে। তার মানে যে কোনো একটা সংখ্যার গুণাত্মক বিপরীত হচ্ছে 1 ওই সংখ্যাটা। তাহলে যে কোনো একটা বাস্তব সংখ্যার গুণাত্মক বিপরীতের সাথে গুণ করলে সেটার ফলাফল সবসময় 1 হবে। এই বিধিটা মেনে চলে। এরপরে আমরা ষষ্ঠ যে বিধি আছে সেখানে চলে যাই। ষষ্ঠ বিধিতে কি বলা হয়েছে? এ বি সি তিনটা বাস্তব সংখ্যা, তিনটা বাস্তব সংখ্যা হলে বলা হয়েছে যে a ইন্টু বি প্লাস সি সমান হচ্ছে এ বি প্লাস এসি। আচ্ছা, দেখো দুইটা বাস্তব সংখ্যার যোগফলের সাথে যদি অন্য একটা বাস্তব সংখ্যা গুণ করা হয় তাহলে আমরা ধরে নিতে পারি যে যেই যোগফলটা আমরা করেছি সেই যোগফলটা আলাদাভাবে করলেও সমান হবে। এর সাথে বি, এর সাথে সি দুইবার গুণ করে সমষ্টি করলেও সেটা সমান হবে। এরপরে আমরা 7 নং এ চলে যাচ্ছি। 7 নং বিধিতে যেটা বলা হয়েছে, এ বি বাস্তব সংখ্যা, এ বি দুইটা বাস্তব সংখ্যা হলে কি হবে? হয়তো এ বড় হবে, বি ছোট হবে, কিংবা এ আর বি সমান হবে, কিংবা এ ছোট হবে, বি বড় হবে। দেখো এ আর বি দুটা বাস্তব সংখ্যা যদি হয়, হয়তো এ বড়, না হয় বি বড়, না হয় দুইজন সমান। এই তিনটার বাইরে তো আর কিছু হতে পারে না, তাই না? আচ্ছা, তারপরে আমরা 8 নং বিধিতে চলে যাই। 8 নং বিধিতে কি বলা হয়েছে? এ বি সি তিনটি বাস্তব সংখ্যা, এ বি সি তিনটা বাস্তব সংখ্যা নিলাম। এবার এই তিনজনের মধ্যে সম্পর্ক কি হবে? যদি আমরা দেখি যে বি বড়, এ ছোট, ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ বি সি তিনটা বাস্তব সংখ্যা আমরা নিয়েছি। এখন এ থেকে বি যদি বড় হয় তাহলে আমরা যে সম্পর্কটা নিতে পারি, এ প্লাস সি বড় হবে বি প্লাস সি। মানে কি বোঝাচ্ছে? দেখো যদি এ বড় হয় তাহলে এর সাথে সি যোগ করলাম, যদি এখানে এ আর বি এর মধ্যে বিটা বড় হয় তাহলে এর সাথে সি যোগ করলে, বি এর সাথেও সি যোগ করলে এখানে কিন্তু বি প্লাস সিটাই বড় হবে, কারণ সি কিন্তু সমান, দুজনের সাথে সি যোগ করা হয়েছে। তাহলে যেহেতু আগে থেকেই বি বড়, তার মানে বি এর সমষ্টিটা বড় হবে, সেটাই কিন্তু বুঝিয়েছে। আবার যদি উল্টো কাজটা থাকে যে এখানে এ বড় আর বি ছোট হলে কি হবে? এ প্লাস সি বড় হবে, বি প্লাস সিটা ছোট হবে। কারণ হচ্ছে এখানে এ বড়, তাহলে এর সাথে দুই জায়গায় তো সি যোগ করা হয়েছে, তাহলে সমষ্টি যেখানে এ আছে সেখানেই বেশি হবে, কারণ বিটা এখানে ছোট। ঠিক আছে, আচ্ছা, এরপরে সর্বশেষ 9 নং যে বিধিটা আছে, 9 নং বিধিতে বলা হয়েছে এ বি সি তিনটি বাস্তব সংখ্যা, এর চেয়ে যদি বি বড় হয়, যদি এর চেয়ে, এই যে এ বি সি তিনটা বাস্তব সংখ্যা, এর মধ্যে এর চেয়ে যদি বি বড় হয় তাহলে এখানে দুইটা বিধি আছে, সেটা হচ্ছে এসি, এসির চেয়ে বিসি বড় হবে। দেখো কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে বি যদি বড় হয় তাহলে
এ সি আর বিসি, দেখো এখানে আমরা যোগ নিয়ে করেছি, এখানে গুণ নিয়ে, দেখো একই বিষয়। কারণ হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বি বড়, তাহলে দুইজনের সাথে কিন্তু সি গুণ করা হয়েছে। সি যতই হোক না কেন এখানে বিসি কিন্তু বড় হবে। কারণ কারণ হচ্ছে যে এখানে বি বড়, তাহলে এর সাথে সি গুণ করলে যা হবে, বি এর সাথে সি গুণ করলে এর বেশি হবে। তার মানে কিন্তু এটা সঠিক হচ্ছে। কিন্তু এখানে দুটা শর্ত দিয়ে বিশ্লেষণ করা হয়েছে। সি যখন এই সিটা বড় হবে শূন্য থেকে, অর্থাৎ যখন সিটা ধনাত্মক সংখ্যা হবে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপাত দৃষ্টিতে এটা ঠিক আছে, কিন্তু এখন শর্ত দেওয়া হয়েছে যখন সি শূন্যের চেয়ে বড়, তার মানে সি একটি ধনাত্মক সংখ্যা। দেখো এই সম্পর্কটাই কিন্তু উল্টে যাবে যদি সি একটি ঋণাত্মক সংখ্যা হয়। দেখো এখানে দ্বিতীয় নম্বর বিধি হয়ে যাবে যে এ সি বড় হয়ে গেল, বি সি ছোট থাকলো যখন সি শূন্য থেকে ছোট হয়ে যাবে। দেখো শর্ত কিন্তু আগেরটাই আছে, যে এখানে বি বড় হওয়া সত্ত্বেও আমাদের এসি বড় হলো কেন, বিসি ছোট হয়ে গেল কেন? কারণ হচ্ছে এখানে সি যেটা নিয়েছি, যেটার সাথে দুইটা গুণ করেছি, সেটা কিন্তু আবার 0 থেকে ছোট ছিল, তার মানে এটা একটা ঋণাত্মক সংখ্যা ছিল। চলো আমরা একটা মনে মনে মান বসিয়ে দেখার চেষ্টা করি যে এই বিধিটা আসলে কাজ করে কিনা। আমরা যদি ধরে নেই যে এ মানে হচ্ছে 1, বি মানে হচ্ছে 2, সি মানে হচ্ছে 3, আমরা তিনটা বাস্তব সংখ্যা নিলাম। এবারে আমরা বসাই, তাহলে এখানে এ মানে হচ্ছে 1 আর সি মানে হচ্ছে 3, তাহলে এ আর 3 গুণ করলে কত হবে? 1 আর 3 3 হচ্ছে। এবারে বি এর মান হচ্ছে 2, সি এর মান হচ্ছে 3। তাহলে দেখো আমরা কিন্তু 0 থেকে ছোট নিতে বলা হয়েছে, তাহলে এইটার ক্ষেত্রে এটা কাজ করবে যে 6। ঠিক আছে, তাহলে এই যে এসি আর বিসি এখানে কিন্তু উপরেরটা কাজ করেছে। এখন আমরা যদি সিটাকে মাইনাস করে দেই তাহলে কিন্তু এটা আর কাজ করবে না, এটা কিন্তু উপরেরটার ক্ষেত্রে সত্য। এবারে আমরা এটুকু মুছে দিচ্ছি। এবারে আমরা ধরে নিচ্ছি যে সিটাকে আমরা নেগেটিভ নিয়েছি, অর্থাৎ শূন্য বড় সি ছোট, ঋণাত্মক সংখ্যা নিয়েছি। তাহলে এটা হবে 1 ইন্টু -3, 2 ইন্টু -3। তাহলে কত হবে? এখানে হবে -3, এখানে হবে -6। তার মানে এখানে কিন্তু আবার উল্টে যাচ্ছে, এই নিচেরটা ঠিক হচ্ছে। কারণ হচ্ছে এখানে এসি বড়, কারণ -3 বড়, -6 ছোট। ঠিক আছে, তাহলে এই বিধিগুলি সবসময় মেনে চলে বাস্তব সংখ্যা। ঠিক আছে, সো বাস্তব সংখ্যার এই বিধিগুলো তোমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। এটা বোঝার মাধ্যমে তোমরা নিজেদের মধ্যে অনেক আনন্দ খুঁজে পাবে, কারণ বিষয়গুলো খুবই ইন্টারেস্টিং বা আকর্ষণীয়। আচ্ছা, এবারে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সর্বশেষ, সেটা হচ্ছে সদৃশ এবং অসদৃশ আবৃত্ত দশমিক সংখ্যা। ঠিক আছে, এই টপিকটা বোঝার পরেই আমরা সরাসরি অঙ্কতে চলে যাব। তাহলে চলো আমরা দেখি সদৃশ আর অসদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ মানে কি। দুই বা ততোধিক, দুই বা তার চেয়ে বেশি আবৃত্ত দশমিক ভগ্নাংশের। আবৃত্ত দশমিক ভগ্নাংশ মানে কি? মানে এটা একটা দশমিক সংখ্যা, এটা একটা অসীম দশমিক সংখ্যা, কিন্তু অসীম হলেও এটা বারবার পুনরাবৃত্তি ঘটে, একই অঙ্ক বারবার পুনরায় আসতে থাকে। ঠিক আছে, তাহলে দুই বা ততোধিক আবৃত্ত দশমিক ভগ্নাংশের অনাবৃত্ত আর আবৃত্ত উভয় অংশের অঙ্ক সংখ্যা যদি সমান হয়, অনাবৃত্ত আর আবৃত অংশের অঙ্ক সংখ্যা যদি সমান হয়, অঙ্ক সংখ্যা সমান হলেই চলবে, অঙ্ক একই হতে হবে এরকম কোনো বিষয় না। অঙ্ক সংখ্যা একই হলে তাহলে সেটা সদৃশ আবৃত দশমিক সংখ্যা হয়ে যাবে। আর যদি অঙ্ক সংখ্যা সমান না হয় সেই ক্ষেত্রে সেটা অসীম অসদৃশ আবৃত দশমিক সংখ্যা হবে। তাহলে চলো আমরা উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করি। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই যে 12.45, আরেকটা সংখ্যা হচ্ছে 6.32। দেখো আবৃত্ত আর অনাবৃত্ত হিসাব করতে হবে অঙ্কগুলো সমান আছে কিনা। দেখো এই সংখ্যাটাতে অনাবৃত অংশে কয়টা অঙ্ক আছে? অনাবৃত অংশে একটা অঙ্ক নেই। তোমরা বলবে যে এখানে 1 আর 2 তো আছে, এখানে 1 আর 2 কিন্তু অনাবৃত কিংবা আবৃত নয়, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। আমাদের হিসাব করতে হবে দশমিক সংখ্যাটা।
মানে দশমিকের পর যেটা আছে সেখানে কয়টা আবৃত আর কয়টা অনাবৃত, ঠিক আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে অনাবৃত সংখ্যা নেই, আবৃত আছে কয়টা, একটা দুইটা, তাহলে দুইটা আবৃত অংশ আছে বা আবৃত অংশে দুইটা অঙ্ক আছে। এখানেও দেখো সেম, যে দশমিকের পর আবৃত অংশে দুইটা অঙ্ক আছে আর অনাবৃত অংশে নেই, তাহলে এই দুইটা সদৃশ আবৃত ভগ্নাংশ সংখ্যা হয়ে গেল, ঠিক আছে। এখন যদি অন্যরকম হতো, যে এখানে 12.456 ধরে নিলাম, ঠিক আছে, তাহলে এখানে আমরা এখানে যদি দিয়ে দেই ও 6.321, তাহলে দেখো এটাকে যদি আমরা এখানে দিয়ে দিই, তাহলে দেখো এটার মধ্যে কি আছে, এটার মধ্যে অনাবৃত অংশ আছে, অংশে অঙ্ক আছে একটা, আবার আবৃত অংশে অঙ্ক আছে দুইটা। এখানে অনাবৃত অংশে অঙ্ক আছে দুইটা, আবৃত অংশে অঙ্ক আছে একটা। তাহলে এই যে আবৃত আর অনাবৃত অংশে অঙ্কের সংখ্যা মিলল না, তাহলে সেটা অসীম দশমিক সংখ্যা, কিন্তু এখানে অসদৃশ, মানে সদৃশ নয়। সদৃশ মানে হচ্ছে দেখতে একই রকম। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে দুইটা আবৃত, এখানেও দুইটা আবৃত, এখানে দুইটা আবৃত, এখানে একটা আবৃত, এখানে একটা অনাবৃত, এখানে দুইটা অনাবৃত, ঠিক আছে। তাহলে এগুলো মিলছে না। অঙ্ক করতে গেলে বিষয়গুলো আমাদের আরো ভালোভাবে বোধগম্য হবে, ঠিক আছে। সো তোমাদের অনুশীলনী 1-এর আগ পর্যন্ত যে বেসিক কনসেপ্টগুলো ছিল বাস্তব সংখ্যার, সেগুলো আমরা ক্লিয়ার করেছি। আগামী ক্লাসে আমরা তোমাদের পাঠ্য বইতে যেসব উদাহরণ আছে, এই অধ্যায়ে বেশ কিছু উদাহরণ আছে, 21টা উদাহরণ দেয়া আছে। সো আমরা আগামী ক্লাস থেকে উদাহরণগুলো সমাধান করার চেষ্টা করব, তাহলে আমরা অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পারবো। সো বেসিক কনসেপ্টগুলো আগে ভালোভাবে বুঝে নাও, যাতে কোনটা কোন ধরনের সংখ্যা, কেন সেটা এরকম, কেন ওইটা আরেক রকম বা বিপরীত, ওই বিপরীত সংখ্যাটা থেকে এটাকে কিভাবে আলাদা করা যায় বা চিহ্নিত করা যায়, বা কি কি দেখলে সেটা আন্দাজ করা যায় এটা কোন সংখ্যা, বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাসে কোন সংখ্যার মধ্যে পড়তেছে, এই বিষয়গুলো তোমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে, যাতে অঙ্ক করতে গিয়ে বেসিক কনসেপ্টগুলো তোমাদের কষ্ট না হয় বা বুঝতে অসুবিধা না হয়। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, মনোযোগ সহকারে ক্লাসটা দেখেছো। সো আজকের ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর হ্যাঁ, সহপাঠীদের সাথে এই ক্লাসটা শেয়ার করবে, যাতে তারাও বাস্তব সংখ্যা অধ্যায়ের বেসিক কনসেপ্টগুলো খুব ভালোভাবে বুঝতে পারে। একটা কথা আমি সবসময় বলি, যে আমাদের সময়েও আমরা দেখেছি যে শিক্ষকরা শুধুমাত্র অনুশীলনের অঙ্কগুলো সমাধান করে দেয়, কিন্তু যখন আমি নবম দশম শ্রেণীতে পড়তাম, তখন উচ্চতর গণিত বিষয়ে আমার এক টিচার ছিলেন, তখন সে পড়ানোর এই স্টাইলটা ফলো করতেন, যে অনুশীলনের অঙ্কগুলো করার আগে সে বেসিক যে বিষয়গুলো অধ্যায়ে দেওয়া থাকে সবগুলো পাঠ তিনি আমাদেরকে পড়িয়ে দিতেন, তারপর আমরা অঙ্কগুলো করতে গেলে অনেক ইন্টারেস্টিং ফিল করতাম। সো তখন থেকে আমি এই বিষয়টা ট্রাই করি, যে অঙ্ক শুরু করার আগে আমাদেরকে বেসিকটা খুব ভালোভাবে বুঝতে হবে, যাতে আমরা অঙ্কগুলো করতে গিয়ে খুব আরাম ফিল করি, যাতে আমরা মনে করতে পারি যে এই বিষয়গুলো সম্পর্কে আমি আগেই অবগত, তাহলে আমার আর কষ্টসাধ্য মনে হবে না, আমার আর অঙ্ককে হিজিবিজি মনে হবে না, ঝামেলাপূর্ণ মনে হবে না, খুব কঠিন বিষয় মনে হবে না, মনে হবে যে আমি বিষয়গুলোর সাথে আগে থেকেই পরিচিত, তাহলে আমার অঙ্কগুলো করার প্রতি আগ্রহ তৈরি হবে। সো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।